এই যে অক্ষর কটা, এই অক্ষর কটার মধ্যে আমাদের একটা গন্ডগোল হয়। আরেকটা অক্ষরের মধ্যে আসছি, এই জোর কলম পদ্ধতি, উঙয় খ। এবার ক্ষয়ের এই অক্ষরটা তো এইরকম, খেয়াল করে দেখুন এটার সঙ্গে কিন্তু এটার মিল আছে। সুতরাং উঙয় খ, এই অংশটা আলাদা করে দেওয়ার দরকার নেই, এটাই। এইটা এবং উঙর এইটা কমন হয়ে গেছে। যেমন দন্ত নয় দয় দেখেছিলাম, ন আর দয়ের দুটো দাগ কমন হয়ে গেছে, এখানেও এটা কমন সাধারণ হিসেবে ব্যবহার করা হয়েছে, ফলে উঙয় খ হয়ে গেছে এখানটায়। এইবার ক্ষয়ের জন্য আবার এইখানটা এরকম করে দেবো কি না এটা ভাবার কোনো দরকার নেই, এটা নেই, নিশ্চিন্ত থাকুন, অক্ষরটা এরকমই। আমি এখানটা একটু খারাপ করে লিখে ফেললাম আপনাদের জন্য, আমি না হয় আরেকবার লিখছি। এই হচ্ছে উঙ আর এই হচ্ছে খ, হয়ে গেল। আর কোথাও? হ্যাঁ, উঙয় খ উঙয় গ এই নিয়ে আমাদের একটু সমস্যা আছে। উঙয় গ, উঙয় গ স্বচ্ছ বর্ণনীতিতে একদম উঙ লেখা হচ্ছে, গয়ের সঙ্গে এর কোনো কমন ফ্যাক্টর নেই যে এই দাগটা একই রকম কমন, সেই জন্য এর গায়ে ঠেকিয়ে গটা লিখে দেওয়া হচ্ছে, এইরকম করে দেওয়া হচ্ছে, জুড়ে দেওয়া হলো। যেহেতু গ নিচের দিকে রয়েছে, গ পরে হবে, উঙ উপরের দিকে আছে, উঙ আগে হবে। কিংবা গ একটু ডান দিকে আছে, ও পরে হবে, উঙ বা দিকে আছে, পরে হবে, কোনো সমস্যা নেই, এই দিক থেকেও কোনো সমস্যা নেই। কিন্তু এটা সহজ করে লেখার যে পদ্ধতিটা সেটা আমি দেখাবো। মানে আমরা এতদিন যেটা শিখে এসেছি, যাকে অস্বচ্ছ বলে আমরা বাদ দিতে বসেছি, সেটা হচ্ছে এইরকম 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 এইরকম। এখন এরকম কেন, এরকম কেন এটা বুঝতে গেলে পরে আমাদের একটু ইতিহাস থেকে ধার নিতে হবে। যদিও এই ব্যাপারে কোথাও কোনো আলোচনা হয়েছে কিনা আমি জানি না, আমি যেটুকু উদ্ধার করেছি বিভিন্ন বর্ণ টর্ণ দেখে আমার যা মনে হয়েছে আমি সেইটুকুই বলবো। উঙ আমাদের কিন্তু আগে ছিল এইরকম, আমাদের ছোটবেলায় এরকম শেখানো হতো, মানে যদি তুই এভাবে লিখতে না পারিস তাহলে এরকম করে লেখ। এবার কেন আমাদের ওই রকম উঙ হলো সেটা অন্য ইতিহাস, আমি সেই ইতিহাসে যাচ্ছি না, সেটা আলোচ্য বিষয় নয় বলে। এইটা উঙর প্রতীক হয়ে গেল, এইটা উঙর প্রতীক হয়ে গেল। এবার সেই উঙর প্রতীকটা এইখানটাতে আরেকটু প্রায় অর্ধেক চেহারা এসে হাজির হলো। আর গটা খেয়াল করে দেখুন, গটাকে উল্টে দেওয়া হয়েছে এইখানটাতে, গটাকে এইখানটাতে এইভাবে এইভাবে গটাকে এই যে এইটা টানা হয়েছে। তাহলে এইগুলো আনুষঙ্গিক জুড়ে এক টান থেকে কিভাবে কি করতে করতে এই চেহারাটা এসেছিল সেই ইতিহাসটা, মানে যদি লিপির পরিবর্তনের ধারাটা দেখতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম আরও স্পষ্ট হবে। কিন্তু আমি যেটুকু উপলব্ধি করেছি আমি সেইটাই বলছি, যে গটাকে এখানটা উল্টো করে লেখা হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত এই অক্ষরের সঙ্গে মিল আছে বলে একদম মিশিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের বর্ণমালার ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রেই ঘটেছে, যে একটার সঙ্গে আরেকটাকে সাযুজ্য রেখে করা হয়েছে। এবং তার কারণ হচ্ছে ছাপার হরফ যদি প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করা হতো এবং যুক্তবর্ণ লিখতে যাওয়া হতো তাহলে এত বেশি হরফ লাগতো যে তা নিয়ে আমাদের অনেক সমস্যা পড়ে যেত। তো সেই সংখ্যা কমানোর উদ্দেশ্যে অক্ষরের যে ডিজাইন করা আছে সেই ডিজাইনের মধ্যে পরিবর্তনের মাধ্যমে এটা এসেছে। কিন্তু তার মানে এখানে উঙ নেই বা গ নেই, আমি উঙ গ বলবো কেন, এটা না, দুটোই আছে, একটু বিকৃত চেহারায় রয়েছে। উঙয় গ উঙয় খ, উঙয় ঘ কি, উঙের সঙ্গে ঘ লিখে দাও, পরিষ্কার। এখানটায় স্বচ্ছ বর্ণনীতি অস্বচ্ছ বর্ণনীতি কোনো কিছু নেই। জংঘা লিখতে গেলে পরে আমরা এইরকম করে উঙ লিখবো, এবার এইখানটাতে আমাদের ঘ ছোট করে লিখে দেওয়া হয়। কারণ কি, এই উঙের সঙ্গে ঘয়ের কোথাও কমন ফ্যাক্টর নেই যে এইখানটা একদম মিল রয়ে গেছে, সেই জন্য ঠেকিয়ে দিয়ে উঙয় কটা আমরা
এরকম করে তো উময় ক লেখা যায়, আর উময় কটা এইরকম করে লেখা হয়। ভুল করছি, এরকম ব্যাপারটা। এইটা রয়েছে, এইটা রয়েছে, ক পরিষ্কার রয়েছে। এইটা উঙর প্রতীক চিহ্ন। উঙয় গড়বেলাতে এই যে এই জিনিসটা যেমন দেখেছি সেটা প্রায় এখানটা ঢুকে গেছে, মানে উঙরটাকে বিকৃত করে ফেলা হয়েছে অনেকখানি। এবং তার মধ্যে কিন্তু তার ইতিহাসের সমর্থন আছে। তার ফলে এরকম এক একটা অক্ষর তৈরি করা হয়েছিল। পবিত্র সরকার একটা আলোচনায় উনি বলেছিলেন যে আমাদের অক্ষরগুলো যেমন ছিল, এটা যখন টাইপ তৈরি করা হলো ছেনি দিয়ে কেটে কেটে, তখন ছেনি চালানোর সুবিধার্থে আমাদের অক্ষরগুলোকে এইরকম তীক্ষ্ণ করা হয়েছে, ডিজাইন পরিবর্তন করা হয়েছে, উঙর ওই চেহারা হয়েছে। এই সমস্ত পরিবর্তনের জন্য যেখানে যেখানে নাকি বদল হয়েছে, বদলটার সঙ্গে আমরা পরিচিত হয়ে গেছি আর পূর্বরূপটা ভুলে গেছি, ফলে আমাদের লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়। কিন্তু আছে কোথাও না কোথাও লিঙ্কটা রয়ে গেছে ইতিহাসের মধ্যে, সেই জন্য আপাত দৃষ্টিতে হয়তো একটু জটিল মনে হতে পারে। এবার আসছি শয়ক, দন্তশকে আমরা বিকৃত করে ফেলি। এই এই যে এই যে চেহারাটা, এই চেহারাটাকে আমরা করে ফেলছি এইরকম এইরকম। শয় ক শয় ফ এইরকম অক্ষরগুলোতে এইটা দিচ্ছি, দিয়ে এইটা। তবে আমি বলি, আমি শয়ক কিন্তু এরকম লিখি না। আমি দেখেছি মানে লেখা ভালো করা যায়, আমার মনে হচ্ছে এই অক্ষরটা দেখতে সুন্দর, এর একটা কমন জায়গা আছে। আমি মনে করি যে এই অক্ষরটা ভালো, বেশ ভালো দেখতে, লেখারও সুবিধা আছে। কাজেই অযৌক্তিক নয় যেহেতু এই বর্ণটা গ্রহণ করা যেতেই পারে। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে, বাকি অক্ষরগুলো মূর্ধন্য শয়টা, এটা কেমন করে লিখবো? আমরা লিখতে গেলে পরে এই দিলাম, এইখান থেকে শুরু করছি, এই 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 না, ভুল বললাম, এখান থেকে না, এরকম এই দিলাম, এইখান থেকে টানলাম, এইখান থেকে জুড়ে দিলাম, এইখান থেকে ঘুরিয়ে আনলাম। মূর্ধন্যটাকে বিকৃত করে ফেলা হয়েছে। এখন আমাদের ছাপার ফন্টে এই মূর্ধন্যটাকে এখানটায় একটুখানি ঢুকে দেওয়া হচ্ছে, এইরকম করে দেওয়া হচ্ছে। এটা বাঁকানোই থাকছে, এরকম করে মূর্ধন্য করে দেওয়া হচ্ছে। কিন্তু ওই রকম করতে গেলে লিখতে অনেক সময় বেশি লাগবে। আর আমি যেটা আগে লিখেছিলাম সেটা তো আমাদের প্রচলিত অক্ষরের মধ্যে আছেই। সুতরাং নির্দ্বিধায় আপনারা এইটা লেখার সময় এই দাগ থেকে, মাত্রা থেকে শুরু করবেন, এইভাবে ঘুরিয়ে উল্টো একার এইখানটায় ঠেকে দিলেন, এইবার এখানটায় ঘুরিয়ে এখানটায় ঠেকে দিয়ে করবেন। এটা মূর্ধন্যটা হিসেবে গৃহীত হবে, কোনো সমস্যা নেই এখানটাতে। মোটামুটি গয় ধ ইংয় চ এই দুটো জায়গাতে আমাদের একটুখানি সমস্যা আছে। গয় ধ মানে যার সঙ্গে ধ যুক্ত হবে সেই অক্ষরগুলো নিয়ে আমাদের একটু সমস্যা আছে। কীরকম? এই লিখলাম গয় ধটা লিখছি এরকম, গয় ধ। এবার এটা কেন? আসলে ধয়ের যে এখানে মুন্ডুটা ছিল, ধয়ের কাঁধে যেটা ছিল, সেটা এই গয়ের এইটার মধ্যে লিখতে গেলে পরে আটকে যাবে, সেই জন্য সেটাকে বিকৃত করে এই রূপটা দিয়ে দেওয়া হলো। এটার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা সমস্যা তৈরি হয়ে গেল, কি না, আমরা দীর্ঘ উকারের বেলাতেও এরকম একটা চিহ্নের প্রয়োগ দেখতে পাই, সেটা এখানটায় এসছে। আমাদের এটা মেনে নিতে হবে যে এইটা আসলে এইটাকে এইখানে ঘুরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সুবিধার জন্য। এই অক্ষরটা লেখা সহজ,
এই দিলাম, এই দিলাম, এইখান থেকে টেনে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে তুলে দিলাম। কিন্তু স্বচ্ছ বর্ণ নীতি যদি আমি লিখতে যাই, তাহলে আমাকে লিখতে হবে এরকম গ, এইখান আমাকে ছেড়ে দিয়ে আবার এখানটায় এই করতে হবে, এই করতে হবে, দিলাম, এইখানটাতে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। এই রকম জটিলতার মধ্যে পড়তে হয়। এটা কিন্তু লেখার পক্ষে অসুবিধাজনক, লেখার পক্ষে অসুবিধাজনক, স্বচ্ছ, কোনো সন্দেহ নেই। কিন্তু ছাত্রছাত্রীরা এটা দেখেও শেখে না। আমার অভিজ্ঞতা বলছে যে তারা নতুন নতুন অক্ষর তৈরি করে ফেলে, এখানে প্রচুর অক্ষর তৈরি বলে। আমি দেখেছি দন্তের নয় ধ লিখেছে, সে কীভাবে বসাবে বুঝতে পারেনি, কারণ সে প্রথমে এরকম ধ লিখে ফেললো, তারপর এরকম লিখলো, এরকম লিখলো, এবার দন্ত নয়টা কী করবে, এইখান থেকে বের করে দিয়েছে। কিংবা এইখানটায় দন্ত ন লিখে ফেলেছে, ধয়ের এই মাথাটাকে পাশ দিয়ে দিয়েছে, আর কোনো কিছুর সঙ্গে মিলল না, নিজস্ব অক্ষর আবিষ্কার হয়ে যাচ্ছে। এই ধ সংক্রান্ত এই জটিলতাটা রয়েছে। আমার মনে হয় ছাত্রছাত্রীদের 1 মিনিটে সারা জীবনে যদি এইটা বুঝিয়ে দেওয়া যায় যে এটা এইভাবে ধ হয়েছে, তাহলে এইটার যুক্তবর্ণ সব কটা সে সারা জীবনের মতোই শিখে যাবে, কোনো জটিলতা নেই। আরেকটা জটিলতা আছে, অনেকে প্রশ্ন তুলতে পারে, কিন্তু অক্ষরটা আমি বলবো যে সুন্দর এবং সহজসাধ্য। সেটা হচ্ছে ইংয়চ। ইংয়চটা কী জিনিস? এইরকম এইরকম, এটা হচ্ছে স্বচ্ছ বর্ণ। আর অস্বচ্ছ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে এইটা। এখন এটার মধ্যে চকই, এটা তো ব, এখানটাতেই সমস্যা। আসলে চটাকে উল্টো করে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানটাতে, আর তারপর সেটা বয়ের মতন দেখতে হয়েছে। ব্যাস, হরফের সুবিধার জন্য বাটালি কেটে আর চয়ের চেহারা রাখেনি, এটা উল্টো ব হয়ে গেছে, মানে ব হয়ে গেছে চকে ঘুরিয়ে দেওয়ার জন্য শুধু। অর্থাৎ চটা আমাদের ইঁর ক্ষেত্রে যেটা হওয়ার দরকার ছিল এইরকম করে চ, এরকম এই ধরনের ফন্টও আমি দেখেছি কোনো কোনো সময় এইরকম। তা সেই এই চটাকে এই দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর শেষে এটাই বয়ে পরিণত হয়ে গেছে। এই না হলে এখন এটা যদি বলে দেওয়া হয় যে এটা ইংয়চ, কেন ইংয়চ? কারণ এইরকম করে ইঁ লিখবো, এইরকম করে লিখবো, এইবার এইখান থেকে যদি আমি চটা লিখতে যাই এটার সঙ্গে জুড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য এই ঘুরিয়ে দেওয়া, এই অংশটা বাদ দিয়ে ইঁ করা, এবং এইটা যে ঘুরিয়ে দেওয়া হলো তখন আমাদের আগের চেহারাটা এসে গেল। এই হচ্ছে কারণগুলো। এই সমস্ত কারণের জন্য অক্ষরের কিছু কিছু বদল হয়েছে। কিন্তু যে অক্ষর স্বচ্ছ করলাম অথচ ছাত্রছাত্রীরা আয়ত্ত করতে পারলো না, সেই স্বচ্ছতার কি মূল্য আছে, এটা আমার কাছে একটা জরুরি প্রশ্ন হয়ে রয়েছে। তার চাইতে অনেক ভালো যা আছে সেটার যৌক্তিক বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া, খুব বেশি খাটনি নেই, কিন্তু ধরিয়ে দেওয়া হয় না বলেই বছরের পর বছর এই সমস্যাগুলো টিকে রয়েছে এবং আমরা অনেক বেশি ভয়ানক করে শিখছি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে যুক্তবর্ণের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যুক্তবর্ণের সংখ্যা দুরকম হয়ে যাওয়ার জন্য আরও অনেক যুক্তবর্ণ বেড়ে গেছে। অল্পই শিখছে না, এবার অনেক তারা কি করে শিখবে। আর এরকম যদি স্কুল লেভেল থেকেই শেখে, সে খবরের কাগজ পড়তে গিয়ে অন্য অক্ষরের সামনে পড়লে কী করে শিখবে? এই সমস্যাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে। এই জন্য আমি মনে করি এই বর্ণগুলোকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে পরে ছাত্রছাত্রীরা তো সারা জীবনের মতনই শিখে যেত। যে বয়সে তাদের শিক্ষা দরকার ছিল সেই বয়সে হয়নি বলে এই সমস্যাগুলো এখন পর্যন্ত আমরা অনেক তীব্রভাবে উপলব্ধি করছি, কিন্তু এটা সমাধান তত কঠিন নয়। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা অক্ষরের মধ্যে আমি আসব, নাহলে আমার মনে হয় না যে আর কারো খুব বেশি সমস্যা রয়েছে। দন্তের শয় থ, এবার থয়ের এইটুকু না দিলে কি হয়, হ হয়ে যায় দেখতে। এই অক্ষরটাকে এইরকম করে মানে এইভাবে লেখার পদ্ধতিটা করা হয়েছে যে এই এবার ছেলে পেলে শিখছে যে এটা তো হ, দন্তের শয় হ, এই সমস্যাটা ছিল। এখন এখানে এই দাগটা দিয়ে থ কমপ্লিট করে যাচ্ছে, নিঃসন্দেহে শেখার পক্ষে ভালো, কিন্তু এই দন্তেশ্বটা তো বিকৃতই থেকে গেল। দন্তেশ্বটাও সেই সঙ্গে সঙ্গে এইরকম করা দরকার ছিল। এবার এখান থেকে আমি এইটা দিলাম, এইটা দেব কি দেব না, না দিলেও থ, দিলেও থ। কেন
না ওই যে যুক্তবর্ণ করার সময় আমাদের কিছু কিছু বাদ দেওয়ার একটা রীতি আছে, সেই নিয়ম অনুসারে। এটা তো জানানোর ব্যাপার, কবার জানানো দরকার, জানালেই তো শেখা হয়ে যায়। যাই হোক, যুক্তবর্ণ সংক্রান্ত অন্যান্য বর্ণের ক্ষেত্রে যা যা বলা হয়েছে সেই নিয়ম যদি অনুসরণ করা যায় তাহলে আমার মনে হয় না খুব সমস্যা থাকবে। রেফের বেলাটায় বলেছি, উপরে রেফ তার মাথায় বসবে যারা আগে উচ্চারিত হবে। ফলার কথা বলেছি, আপনারা যদি এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে অবশ্যই উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আমি শুধু এইটুকু বলবো, যদি কোনো বিষয়ে আমার বলা না হয়ে থাকে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে মন্তব্যে জানাবেন। সবাইকে ধন্যবাদ।